প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, আমাদের অনেক প্রিয় মানুষ শফিকুল করিম। কেমন? ধন্যবাদ, ভালো আছি। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, গণহত্যার বিচারে আরও একটি ট্রাইব্যুনাল হচ্ছে। সরকার ব্যর্থ হলে আওয়ামী লীগের বিচার হবে জনতার আদালতে, এনসিপির সমাবেশে ঘোষণা। খালেদা জিয়া সোমবার দেশে ফিরছেন, রাস্তায় ভিড় না করার নির্দেশনা। দৈনিক যুগান্তর, আওয়ামী লীগের বিচার ও নিষেধের দাবি জোরালো হচ্ছে, ফ্যাসিস্ট বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ। মাসে ৬,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ ও মানবিক করিডোর, নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা। দৈনিক সমকাল, বিএনপি সমঝোতা চায়, ক্ষমা এবং আওতা ঠিক হবে পরে। আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে নির্বাচন হবে না, এনসিপির বিক্ষোভ সমাবেশে। এবি পার্টির অনুষ্ঠানে তারেক রহমান, এমন আবহ তৈরি করা হচ্ছে নির্বাচন চাওয়া যেন অপরাধ। কালের কণ্ঠ শিরোনাম, পঞ্চ পাণ্ডবে ধ্বংস বিদ্যুৎ খাত। খালেদা জিয়া সোমবার ফিরছেন, সঙ্গে পুত্রবধূ জুবাইদাও। পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা, ক্ষতির সংখ্যায় ব্যবসায়ীরা, বাংলাদেশ ভারত পরিস্থিতি। মানব জমিনের শিরোনাম, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা। গণমাধ্যম ও সূচকে এগেলেও সাংবাদিকতার পরিস্থিতি বেশ গুরুতর। বাংলাদেশ প্রতিদিন, পথ খুঁজছে ঐক্যমত্য কমিশন, পঞ্চপাণ্ডবে ধ্বংস বিদ্যুৎ খাত। খবরের কাগজ, কতটা শিক্ষা হলো ৫ আগস্ট থেকে, নির্বাচনের দাবি করাটাই যেন অপরাধ, তারেক রহমান বলেছেন। আমার দেশ, শাপলা গণহত্যায় মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের ১৬ ধাপ উন্নতি। দেশ রূপান্তর, গণমাধ্যমের জন্য আসছে নতুন অধ্যাদেশ। করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে, সমাবেশে তারেক রহমান। কালবেলা শিরোনাম, বিএনপিকে ভাবাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন বিতর্ক। রূপালী বাংলাদেশ, এমএফএসএ রিসার্চে বছরে গচ্চা ১২০০ কোটি টাকা। বাংলাদেশ ভারত বাণিজ্যিক যুদ্ধে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। দিনকাল, ৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন রাখা যৌক্তিক নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসের শ্রমিক দল আয়োজিত সমাবেশে তারেক রহমান। দৈনিক করতোয়া, বিরল সীমান্তে পাল্টাপাল্টি আটক। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেন তারেক রহমান। ইনকেলাব, ঘুরে যাবে রাজনীতির মোড়, বেগম জিয়া দেশে ফেরা। দৈনিক জনকণ্ঠ, নিজস্ব অর্থে বাজেট প্রস্তুতি, ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা। আওয়ামী লীগ নিষিদ্ধ, নৌকা মার্কা সহ নিশ্চিহ্ন করতে হবে। আপনি শিরোনাম শুনলেন, শেষে যে শিরোনামটি পড়লাম দৈনিক জনকণ্ঠে, সেটারই রেশ ধরে একটু বলতে চাই। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে, ফ্যাসিস্ট বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ, যুগান্তরের প্রতিবেদন। এবং এনসিপি বলেছে আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে নির্বাচন হবে না। এবং একই দিনে তারেক রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এমন আবহ তৈরি করা হচ্ছে নির্বাচন চাওয়া যেন অপরাধ। তাহলে কে কার কথা কোথায় যাবে একই। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, এটা বলতে কেমন শোনায় জানি না, দর্শকরা কীভাবে নেবেন জানি না, যে আমরা যেন ক্রমাগত বিভাজনের দিকে যাচ্ছি। আচ্ছা, রাষ্ট্রটা, দেশটা বিভাজনের দিকে যাচ্ছি। বিচার হতে হবে, তারপরে নির্বাচন আগে করতে হবে, এই বিভিন্ন আমরা বিতর্কে আমরা জড়িয়ে পড়েছি। এখন এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেমন খুব দুঃখ করে গতকালকে আমি ওনার বক্তব্যটা শুনেছি, তারেক রহমান সাহেবের, যেটা এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে উনি প্রেস ক্লাবে বলেছেন যে আবহ এমন তৈরি করা হচ্ছে যেন নির্বাচন চাওয়াটাই অপরাধ। এখন দেখুন, সমস্ত রাজনৈতিক দল তো নির্বাচন চাবে। আমার বিশ্বাস এনসিপি পার্টি যারা চেয়েছে যে বিচার হোক, অন্যান্য পার্টি যারা চাচ্ছে বিচার হোক, বিচার তো সকলেই চাচ্ছে, অবশ্যই চাচ্ছে। যেই ধরনের একটি নির্মম হত্যাকাণ্ড হয়েছে, এত মানে মানুষের প্রাণহানি গেছে, বাচ্চাদের প্রাণহানি গেছে, ছাদে অবস্থিত শিশুটিও রক্ষা পায়নি, জানলা দিয়ে যেই দেখছিলেন তিনিও রক্ষা পাননি।
তো এটাকে তো আপনি ভুলে যেতে পারেন না, এটাকে মনে রেখেই আপনাকে বিচার করতে হবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমরা যেন কোনো অবস্থাতেই গণতন্ত্রের কথা বলবো কিন্তু আমি তাল গাছটা আমার, এভাবে তো হবে না। আমাদেরকে সহনশীল তার পরিচয় দিতে হবে প্রতিটি যে কোনো রাজনৈতিক দলেরই। এখন আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর না, কাজেই আমরা কোনো অবস্থাতে আওয়ামী লীগকে নিয়ে কোনো আলোচনার কোনো অবকাশ নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে যারা যে বড় বড় পার্টি যেগুলো আছে এখন আপাতত দৃষ্টিতে, সেই পার্টিগুলোর মধ্যে সমঝোতার একটা তৈরি করতে হবে। যেমন ধরুন এনসিপি গতকালকে বায়তুল মোকাররমে যে অনুষ্ঠানটা করেছিল শুক্রবারে সমাবেশ করেছে, সেই সমাবেশে কিন্তু মানে তাদের হাসনাত আবদুল্লাহ উনি বলেছেন যে আমরা এই সরকারের কাছে কোনো দাবি চাচ্ছি না, কোনো দাবি জানাচ্ছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। এখন আপনারা তো অবশ্যই সিদ্ধান্ত জানাতে পারেন, কারণ আপনারা তো গভর্নমেন্টের পার্ট, আপনারা তো সিদ্ধান্ত জানাবেন। গতকালকে একটি আলোচনায় আমি দেখছিলাম যে তারা বলছে যে ওনারা দাবি জানাচ্ছেন কেন, 9 মাস হয়ে গেল, 8 মাস হয়ে গেল, এই সরকার কেন আওয়ামী লীগকে ইয়ে করছে? আপনি যেটা বললেন তার সূত্র ধরে আর একটি প্রশ্ন করতে চাই। দৈনিক প্রথম আলো সহ আর 2-1টি পত্রিকা এনসিপির যে বক্তব্য সেখান থেকে আবার কোট করেছে, সরকার ব্যর্থ হলে আওয়ামী লীগের বিচার হবে জনতার আদালতে। হ্যাঁ, সেটা বলছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়। নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটা হবে, হ্যাঁ হয়তো হতে পারে যদি সেরকম কিছু হয়। কিন্তু আমার বিশ্বাস যে না, একটা বিচারের কাজ শুরু হতেই হবে। যদি বিচারের কাজ শুরু হয়, কারণ আমাদের কি আলটিমেট লক্ষ্যটা কি? আমাদের আলটিমেট লক্ষ্যটা হচ্ছে নির্বাচন করা এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলিয়ে দেওয়া। ধরে নিলাম যে ডিসেম্বর হচ্ছে না, ইলেকশন জুনে হবে, এবং যেটা আমাদের প্রধান উপদেষ্টা উনি ক্লিয়ারলি বলেছেন যে কোনো অবস্থাতে, হ্যাঁ, এবং কোনো অবস্থাতে জুনের পেছনে হবে না। আমরা ধরে নিচ্ছি শেষ অবস্থা জুনই যদি হয় তো নির্বাচন হবে। জুন মাস হতে এখন অনেক সময় বাকি আছে, প্রায় বোধহয় 13-14 মাসের মতো। এই 14 মাসের মধ্যে বিচার ব্যবস্থা নিশ্চয়ই করা যাবে। চাপ তো থাকবেই, সরকারের উপর একটা যদি চাপ না থাকে সরকার করবে কীভাবে? কিন্তু বাস্তবতা কিন্তু অনেক জায়গায় আছে। সেটা হচ্ছে যে আমরা দেশে যে অবস্থা হচ্ছে, যেমন ধরুন যে ভারত পাকিস্তান যুদ্ধের সেটা যে একটা অবস্থান হবে বাংলাদেশের, যে সেখানে কিছু হবে না তা তো নয়। সেখানে আমাদের মানে আমরা পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদেরকে সজাগ থাকতে হবে। যেভাবে মায়ানমার থেকে যেভাবে লোকজন আসে, আবার করিডোর নিয়ে যেভাবে সরকারের ভিতরেই 2-3 ধরনের আমার বক্তব্য শুনতে পাচ্ছি। যে প্রসঙ্গ তুললেন, আমি দৈনিক খবরের কাগজের রিপোর্টটা পড়ে শুনিয়ে আপনাকে বোধ করি আলোচনাটা আরেকটু বাড়ানো যেতে পারে। যেটা হলো যে বিরোধ বাড়ছে রাজনৈতিক দলগুলোতে, এটা বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে এবং খবরের কাগজের শিরোনামটা করেছে কতটা শিক্ষা হলো 5 আগস্ট থেকে। এখানে সিরাজ ইসলাম চৌধুরী বলেছেন ব্যবস্থা বদল দরকার, না হলেও কারো শিক্ষা হবে না। আবুল কাসেম ফজলুল হক বলেছেন আগস্ট থেকে কেউ শিক্ষা গ্রহণ করেনি, শিক্ষা না হলে পরিণতি হাসিনার মতোই হবে, বদিউল আলম মজুমদার বলেছেন। এবং স্বাধীন মালিক বলেছেন ব্যবহার পরিবর্তনের লক্ষ্য দেখা যাচ্ছে না। এটা আমি পড়লাম, সেটা হচ্ছে যে কথাগুলো তো সত্যি ঠিকই আছে। এখন বদিউল আলম মজুমদারের কথাটাতে আমার একটু খটকা লেগেছে যে আওয়ামী লীগের মতো পরিণতি হবে, এটা কার হবে? উনি কি এই সরকারের কথা বলতে চেয়েছেন? এই সরকারের পরিণতি হবে সেটা আমি ঠিক বুঝতে পারিনি উনি কার প্রতি ইঙ্গিত করেছেন। কারণ এখন তো সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্ট, যেটা অন্তর্বর্তীকালীন সরকার। উনি যদি তাদেরকে মিন করে থাকেন সেটা ওনার ব্যাপার, আমি বুঝতে পারছি না। কিন্তু বৃহৎভাবে যেটা মনে হয় যে আসলেই হয়তো আমরা 5ই আগস্টের থেকে যে শিক্ষাটা আমাদের নেওয়া উচিত ছিল আমরা নিতে পারিনি বলেই আজকে এত বিভাজন হচ্ছে, এত অন্তর্জ্বালা হচ্ছে, এ ওকে সন্দেহ করছে, এ ওর প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। অথচ এরা কিন্তু সবই একই সাথে চেয়েছিল যে এই সরকার একটা পরিবর্তন। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, বেশি দিনের কথা নয়, সব রাজনৈতিক দল মিলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার সময় যে একটা ঐক্যবদ্ধ ছবি তুলেছিলেন, সেই ছবিটার কথাও তো মনে পড়ে আমার। এখন সেই ছবিটা তো আমার কাছে ছবি, সব দল একসাথে দাঁড়িয়ে, হ্যাঁ, এখন সেটা তো ছবি মনে হচ্ছে। আপনি দেখেন যে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন জায়গায়, কিংবা মে ডে উপলক্ষে যে অনুষ্ঠানগুলো হয়েছে, সেখানে কিন্তু বিভাজনগুলো স্পষ্ট। হ্যাঁ, মানে আপনি যেটা বললেন সেটা খুবই প্রণিধানযোগ্য যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার নিজস্ব রাজনৈতিক ভাবনায় কথা বলবে, কিন্তু একটা জায়গায় তো নিশ্চিত থাকতে হবে যে আমি কি করতে চাচ্ছি, সেটা খুব স্পষ্ট না। সেটা একেবারে স্পষ্ট না।
এবং এটা তো যেমন ধরুন যে আপনি আমি যদি বুঝতে না পারি, আমজনতা কিভাবে বুঝবে? রাইট, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা রোহিঙ্গা সমস্যার কথা বলছিলাম। মানবিক করিডোর প্রসঙ্গ এবং 6 মাসে প্রতি মাসে 6000 রোহিঙ্গা অনুপ্রবেশ করছে বাংলাদেশে এবং নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা হচ্ছে। এর মধ্যে আবার মানবিক করিডোরের প্রসঙ্গ আসছে। তাহলে প্রশ্ন হলো যে রোহিঙ্গা পরিস্থিতি বাংলাদেশকে কোন বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। আমাদের একটা অংশ পুরোটাই একদম একেবারে অনিয়ন্ত্রিত জায়গায়, যেমন কক্সবাজার, উখিয়া, এইসব এলাকা সবকিছু একটা অনিয়ন্ত্রিত জায়গায় চলে যাচ্ছে। তাহলে সবকিছু মিলিয়ে এই যে অনুপ্রবেশ ঘটছে, তাদেরকে আসতে দিতে হচ্ছে, মানবিক বিবেচনার কথা বলছি, আমার মানবিক বিবেচনার কি হবে? আমি যখন বিপদে পড়বো তখন কি হবে? এখন তো যদি একটু পিছনের দিকে যাই, অনেকে তো বলছে এই শুরুটা যিনি করে গেছেন তিনি তো পালিয়ে গেছেন। এখন সেটা কি অবস্থা হয়েছিল আমরা সেই আলোচনায় যেতে চাচ্ছি না, কিন্তু বর্তমান যে অবস্থাটা হয়েছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা কি ঠিকমতো আলোচনা করতে পেরেছি এদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে, বরং যাদের সাথে আমাদের আলোচনা করার কথা সেখানেই একটা যুদ্ধ লেগে গেছে। সেখানে আপনি জানেন যে রাখাইন যে সমস্যাটা যেটা হয়েছে, বার্মাতে যে মানে ওই দেশের পরিস্থিতি এখন আমাদের সরকার যেটা বলেছে যে আমরা কার সাথে আলাপ করব। আমরা যদি সরকারের সাথে বার্মিজ গভর্নমেন্টের সাথে আলোচনা করি তাহলে তো আর যে সমস্ত সোলজাররা তাদের বিরুদ্ধে, এবং ওখানে অনেকগুলো অংশ কিন্তু তারা দখল করে রেখেছে বার্মার। তো এই যে জটিল পরিস্থিতি হচ্ছে, এবং আমরা অনেক চেষ্টা করেছি ভারতের সাথে যোগাযোগ করা, চায়নার সাথে যোগাযোগ করা, বিভিন্ন মানে জায়গায় এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো সুরা হয়নি, বরং এটা আপনি যেটা বলেছেন বেড়ে যাচ্ছে। আবার করিডোরের কথা উঠেছে, করিডোরের কথাটা ওঠার সময় আমরা শুনেছিলাম যে এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এটা সংসদে আলোচনা করে সিদ্ধান্ত, সংসদ এখন নেই, সংসদ তো নেই। উনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, ডেমোক্রেটিক্যালি চিন্তা করে উনি যেটা বলেছেন যে সেটাই হবে করিডোরটা। এবং করিডোর নিয়ে যেই খেলাটা হলো আমার কাছে খুব কষ্ট লেগেছে যে আপনাদের উপদেষ্টা, বৈদেশিক উপদেষ্টা যদি ফরেন অ্যাডভাইজার, উনি একরকম কথা বললেন, সরকারের পক্ষ থেকে আরেকজন কর্মকর্তা একরকম কথা বললেন, তারপরে আরেকজনও কর্মকর্তা আছে। মানে প্রশ্ন এসে যায় যে সরকারের ভেতরেও কি এটা নিয়ে নানা ধরনের ইয়ে হচ্ছে কিনা। আমার মনে হয় যে এই সমস্ত যে জিনিসগুলো আছে যেগুলো অত্যন্ত সংবেদনশীল, স্পর্শকাতর, এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে সরকারের একটা ধরনের একটা বক্তব্য থাকা উচিত, এবং সেই বক্তব্যটাই আসল বক্তব্য। আপনি একটা বক্তব্যের কথা বললেন, এই যে সংস্কার কমিশন হচ্ছে, রিপোর্ট বেরোতে মানে রিপোর্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই বেশ একাধিক কমিশনের বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে, বিশেষ করে নারী বিষয়ক সংস্কার কমিটি বাতিলের দাবি করেছে হেফাজত সহ সমমনা অন্যান্য দল, এবং তারা আজকে বোধ করি এটা সমাবেশও করবে। তাহলে এই যে উপসর্গগুলো, এই উপসর্গগুলোকে কি মনে করেন? এটা খুবই আমার কাছে কষ্ট লেগেছে। আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমি গতকালকে জুম্মার নামাজে এবং তার আগে জুম্মার নামাজ আমি মহল্লায় পড়ি। আমার হুজুর সাহেবকে আমার অত্যন্ত ভালো লাগতো, কারণ উনি সব ইসলামিক বয়ান দিতেন, রসুলের জীবন, অন্যান্য নবীদের জীবন, হাদিস, কোরআন এসব নিয়ে। কিন্তু বিগত দুটি অনুষ্ঠানে ওনার যে বক্তব্য রেখেছেন, খুতবাতে উনি এই কমিশন নিয়ে কথা বলেছেন। এবং গতকালকে উনি আমাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন, সকালবেলায় 9টার সময় যেন আমরা তাদের সাথে যোগ দিয়ে ওখানে যাই এবং একটা বিরাট বড় আন্দোলন গড়ে তুলি। এতদিন কিন্তু আমি ওনার ওই মসজিদে আমি প্রায় 20 বছর ধরে নামাজ পড়ছি, আমি বুঝতে পারি কোনোদিন জাগেনি। কিন্তু গতকালকে যেভাবে একটা ডাক দিলেন উনি, এবং উনি যে হেফাজত করতেন এটাই আমরা বুঝতে পারতাম না। যাকে যে কোনো লোক যে কোনো দল করতে হবে, এবং উনি মৌলানা বলে যে উনি করবেন না তা তো না, উনি করেছেন ঠিক আছে, কিন্তু এই যে জিনিসটা সরকারকে যে বেকায়দায় ফেলবে, এবং আজকে হেফাজতিদের যে এইটা হবে, আমার মনে হয় বিরাট একটা মানে সমাবেশ তারা করবে, এবং সেই সমাবেশে তাদের বক্তব্য যেগুলো আছে, মানে এই বক্তব্যগুলো উনি মসজিদে যেভাবে দিয়েছেন, আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে
এই কথাগুলো উনি এভাবে কেন বলছেন, এবং আমি এটা এখন বলতে পারবো না। না, যেমন সংস্কার কমিশন বা যে কমিশনের প্রস্তাবনা, এটা নিয়ে তো আলোচনা হতে পারে এবং পক্ষ বিপক্ষ হতে পারে এবং এটা সংশোধন হতে পারে, কিন্তু তার তো একটা নিয়ম আছে, চর্চার একটা জায়গা আছে। এখন এরা যদি খেপে যায় যেভাবে হেফাজতিরা করেছে, তাহলে এই সংস্কার আদৌ সম্ভব হবে কিনা, এবং তারা প্রতিটি ওদের কাছে কিন্তু সংস্কারের রিপোর্টগুলি চলে গেছে আমার বলে মনে হয়, কারণ উনি প্রতিটি অলরেডি সবার এবং উনি পড়েছেন, উনি যে পড়েছেন প্রতিটি যেই জিনিসগুলিতে তাদের আপত্তি আছে প্রত্যেকটি জিনিস তিনি ধরে ধরে কথা বলেছেন। আচ্ছা, সো আমি খুব খুব সারপ্রাইজড হয়ে গেছি যে উনি সব ঠিক মতো ইয়ে করেছেন, যে মানে কোনোখানে কোনো ফাঁক রাখেননি উনি বক্তব্যে। এটা তো একটা ভালো ব্যাপার না, যে আপনাদের সাথে কথা বলেছেন যখন, তখন উনি বুঝে শুনেই কথা বলেছেন। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে অনেক কথা হয়, অনেক কথা বলেছি অনুষ্ঠানে, কিন্তু আজকে আবার একটু জিজ্ঞেস করতে চাই আপনাকে। মানবজমিনের শিরোনাম শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা নিয়ন্ত্রণহীন। বিশৃঙ্খলার এমনি তো নিয়ন্ত্রণহীন একটা আছে, আবার নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা। এটা দেখুন, আমি এলিফ্যান্ট রোডের এলাকায় থাকি এবং এটার ভুক্তভোগী সব থেকে আমি বেশি। ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, কোনো কিছু হলেই আমি একটা টেলিফোন পাই বাসার থেকে যে আজকে এখানে গন্ডগোল, আইসো না, এখন তুমি আসবে না, সমস্ত টেলিফোন করে নেবে, জেনে নেবে কি অবস্থাতে আসবে। এখন এই অবস্থা তো চলতে পারে না। আমার খুব লজ্জা লাগে, আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম, ঢাকা কলেজে পড়াশোনা করেছি। না, আপনি যে সময় ঢাকা কলেজের ছাত্র ছিলেন সেই সময় ঢাকা কলেজের ঐতিহ্য ছিল না, এখনো কিন্তু ঐতিহ্য থাকা উচিত ছিল। ঐতিহ্য তো হঠাৎ করে নষ্ট হয়ে যায় না, ঐতিহ্য তো রাখে, আবহমান কাল ধরে থাকে, কিন্তু সেটা লক্ষ্য করি না। এবং বেশ কিছুদিন আগে আওয়ামী লীগের আমলেই ছাত্রলীগের যে দলটি ছিল সেখানে বাড়াবাড়ি করাতে আমি একটা লেখাও লিখেছিলাম একটি কাগজে, এবং আমি এখানে লিখেছিলাম যে আমার নিজেকে বলতে লজ্জা লাগে যে আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম। এখন 2-3টি কলেজের একটি মিটিং হয়েছে, আপনি বোধহয় দেখেছেন, যে সমঝোতা মিটিং হয়েছে। এখন সেটা যদি কার্যকরী হয় তাহলে খুব ভালো। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে 5ই আগস্টের পরে যে গন্ডগোল যেটা হলো, এটা পরে কিন্তু ছাত্ররা এখন ফেরত যায়নি, সেইভাবে ফেরত যায়নি, অথচ স্বাধীনতার রাজনীতির দিকেই বেশি যাচ্ছে এবং তারা মনে করছে আমাদের পেতে হবে সবকিছু। অথচ লক্ষ্য করে দেখুন, আমরা যখন স্বাধীনতা যুদ্ধের পরে, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বঙ্গবন্ধু আসলেন, বক্তৃতা হলো, রাষ্ট্র গঠিত হলো, আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গিয়েছিলাম। আপনাকে যদি বলি সময় পাল্টে গেছে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আপনারা শুনলেন, এবং শেষে যে বক্তব্যটি এলো, সময় পাল্টে গেছে, কিন্তু সময়টা তো আমার আপনার সবার জন্য একই রকম হওয়া উচিত। দেশটা আমাদের, ভালো মন্দ সবকিছু বিচার যে সবারই ঐক্যবদ্ধ থাকা উচিত দেশের প্রশ্নে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।